শিক্ষার্থী বন্ধুরা, এনডিসিএম অনলাইন ক্লাসে নরডাম কলেজ ময়মনসিংহ শাখার পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পদার্থের গাঠনিক ধর্মে স্থিতিস্থাপকতা টপিকসটি নিয়ে। স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বলতে কি বুঝি? স্থিতিস্থাপকতা পদার্থের একটি সাধারণ ধর্ম। এই সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটির আকার কিংবা দৈর্ঘ্য কিংবা আয়তনের পরিবর্তন ঘটে এবং প্রযুক্ত বল অপসারণ করলে বিকৃত বস্তু যে ধর্মের কারণে আগের অবস্থায় ফিরে আসে সেই ধর্মটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতার বিষয়টা আমরা যদি আরেকটু ডিপলি চিন্তা করি তাহলে আন্তঃআণবিক বলের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। এখানে একটি স্প্রিংয়ের তিনটি অবস্থা আছে। এক হচ্ছে স্বাভাবিক বা সাম্য অবস্থা, দুই হচ্ছে প্রসারিত অবস্থা, তিন হচ্ছে সংকুচিত অবস্থা। যখন স্প্রিংটি স্বাভাবিক বা সাম্য অবস্থায় থাকে তখন আপনি স্প্রিংটি বড় হতে পারে না, আবার ছোট হতে পারে না। কিন্তু স্প্রিংটিকে যখন টেনে প্রসারিত করা হয় তখন কি হয় যে স্প্রিংয়ের পেজগুলোর মধ্যবর্তী ফাঁকা স্থান বেড়ে যায়। মধ্যবর্তী ফাঁকা স্থান বৃদ্ধি পেলে কি হয়? ওদের আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পায়। আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেলে কি হয়? আন্তঃআণবিক বিকর্ষণ বলের মানের তুলনায় আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি হয়। পক্ষান্তরে স্প্রিংটিকে যখন সংকুচিত করা হয় তখন স্প্রিংয়ের পেজগুলোর মধ্যবর্তী দূরত্ব হ্রাস পায়। মধ্যবর্তী দূরত্ব হ্রাস পেলে কি হয়? আন্তঃআণবিক আকর্ষণ বলের তুলনায় আন্তঃআণবিক বিকর্ষণ বলের মান বেশি হয়। এটা তো খুবই স্বাভাবিক। যখন আমরা পরিবার থেকে দূরে থাকি, অনেক দূরে থাকি, তখন আমাদের পরিবারের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। আবার যখন পরিবারের খুব কাছাকাছি আসি তখন বিকর্ষণ বলের মান বেশি হয়। তাহলে এই প্রসারিত অবস্থায় যখন স্প্রিংটির আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য স্প্রিংটি আবার তার আগের অবস্থায় ফিরে আসতে চায়। আর সংকুচিত অবস্থায় আন্তঃআণবিক আকর্ষণ বলের তুলনায় আন্তঃআণবিক বিকর্ষণ বলের মান বেশি হওয়ার কারণে আন্তঃআণবিক বিকর্ষণ বল স্প্রিংটিকে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায়। এই যে স্প্রিংটি তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চাওয়ার যে প্রবণতা বা টেন্ডেন্সি, এটাই হচ্ছে পদার্থের স্থিতিস্থাপকতা ধর্ম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা আরেকটা উদাহরণ সাহায্যে যদি ব্যাখ্যা করতে চাই, যে তোমরা সকলেই তীর ধনুকের ব্যাপারটা সাথে পরিচিত আছো। যেমন ধনুক থেকে যখন তীর ছুঁড়ে মারা হয়, তীর ছুঁড়ে মারার মুহূর্তে তখন এই ধনুকের কাঠ এবং রাবার টান টান অবস্থায় থাকে, অর্থাৎ রাবার এবং কাঠ দুজনেই প্রসারিত অবস্থায় থাকে। এই তীরটা ছুঁড়ে মারার পরে অর্থাৎ প্রযুক্ত বল অপসারণ করার পরে রাবারও আগের অবস্থায় ফিরে আসে, কাঠও আগের অবস্থায় ফিরে আসে। তাহলে এখানে রাবার এবং কাঠ দুজনেই স্থিতিস্থাপকতা প্রদর্শন করলো। কিন্তু এখানে আমাদের একটা রং কনসেপ্ট আছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটা যদি বড় হয় তাহলে এটাই বুঝি স্থিতিস্থাপকতা। যেমন এখানে ধনুকের ক্ষেত্রে কাঠের তুলনায় রাবারটা বেশি প্রসারিত হয়েছে। সো আমরা অনেকেই বলে থাকি কাঠের তুলনায় রাবারটা বেশি স্থিতিস্থাপক। আসলে স্থিতিস্থাপকতা বলতে এটা বোঝাই না যে কোনো বস্তুকে টানলে বড় হলেই এটা প্রসারিত হলো, এটা না। বরং প্রযুক্ত বল অপসারণ করার পর কে দ্রুত আগের অবস্থায় ফিরে আসতে পারলো বা কে আগের অবস্থায় ফিরে আসার প্রবণতা কার বেশি, সে তার স্থিতিস্থাপকতা তত বেশি। তাহলে ধনুকের ক্ষেত্রে ধনুকের কাঠ এবং রাবার দুজনের মধ্যে রাবারটা ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে আসলো। কেননা রাবারটা যখন আগের অবস্থায় ফিরে আসে তখন সে কিছুক্ষণ কাঁপতে 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 তারপরে সে আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু কাঠটি তার রাবারের আগেই সে আগের অবস্থানে ফিরে আসে। তাহলে এখানে কাঠ এবং রাবারের মধ্যে কি বেশি স্থিতিস্থাপক? অবশ্যই কাঠ অধিক স্থিতিস্থাপক, কেননা কাঠ রাবারের অনেক আগেই আগের অবস্থায় ফিরে আসে। স্থিতিস্থাপকতা সংক্রান্ত রাশিমালায় আমরা 4টা রাশিমালা নিয়ে আলোচনা করব। এক হচ্ছে স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝায়? যে বাহ্যিক বলের যে সীমা পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে তাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। এটাকে যদি আমরা এই স্প্রিংয়ের সাহায্যে ব্যাখ্যা করতে চাই, ধরো এই স্প্রিংয়ের উপর 100 নিউটন বল প্রয়োগ করলে
এবং 100 নিউটন বল অবসান করলে স্প্রিংটি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসতেছে। আবার স্প্রিং এর উপর যদি 500 নিউটন বল প্রয়োগ করো এবং সেই 500 নিউটন বল অবসান করো তাহলে স্প্রিংটি আবার সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসতেছে। এভাবে স্প্রিং এর উপর যদি 1000 নিউটন বল প্রয়োগ করার পরেও সেই বল অপসারণ করা হলে স্প্রিংটি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসছে। কিন্তু 1000 নিউটনের পরে তুমি যদি 1001 নিউটন বল প্রয়োগ করো তাহলে স্প্রিংটি আর সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম যে স্প্রিং এর ক্ষেত্রে 0 নিউটন থেকে 1000 নিউটন বল পর্যন্ত স্প্রিংটি স্থিতিস্থাপকতা প্রদর্শন করে। এটাই হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তাহলে এই ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমা হচ্ছে 0 থেকে 1000 নিউটন। অসহবল, অসহবল মানে হচ্ছে অসহ শব্দের অর্থ কি? সহনীয় না। অর্থাৎ এই স্প্রিং এর উপর আমি যদি আরো অধিক বল প্রয়োগ করি, ধরো আমি 1001 না আমি 1500 নিউটন বল প্রয়োগ করলাম, তাহলে সেই বল অপসারণ করার পরে স্প্রিংটি আর সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে যাচ্ছে না, আবার ছিঁড়েও যাচ্ছে না। তারপরে আমি 2000 নিউটন বল প্রয়োগ করলাম এবং সেই বল অপসারণ করার পরেও স্প্রিংটি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে যাচ্ছে না এবং ছিঁড়েও যাচ্ছে না। তারপরে আমি এইভাবে বল বৃদ্ধি করতে করতে আমি ধরো 2499 নিউটন মানের বল প্রয়োগ করলাম এবং সেই বল অপসারণ করার পরে স্প্রিংটি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে যাচ্ছে না যেমন সত্যি, এবং স্প্রিংটি ছিঁড়েও যাচ্ছে না। কিন্তু তারপরে যদি আমি আরেক নিউটন বল দিই, 2500 নিউটন বল প্রয়োগ করি, তখন কিন্তু স্প্রিংটি ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে 2500 নিউটন বল প্রয়োগ করার পর স্প্রিংটি ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। আমি যদি তার অধিক বল প্রয়োগ করি 3000 নিউটন, তখন তো স্প্রিংটি ছিঁড়ে যাবেই। যেহেতু 2500 নিউটন বল প্রয়োগে স্প্রিংটি ছিঁড়ে যাচ্ছে, তাহলে এখানে সর্বনিম্ন কত বলের কারণে স্প্রিংটি ছিঁড়ে যাচ্ছে? 2500 নিউটন। তাহলে অসহবলের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, সর্বনিম্ন যে বলের কারণে কোনো বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে অসহবল বলে। অসহপীড়ন, অসহপীড়ন, পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে অসহপীড়ন হচ্ছে অসহবল, অসহবল বাই ক্ষেত্রফল। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে সংজ্ঞাটা বলতে পারি, কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর সর্বনিম্ন যে বলের কারণে কোনো বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে অসহপীড়ন বলে। 4 হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি, স্থিতিস্থাপক ক্লান্তি বলতে আমরা বুঝি যে কোনো বস্তুর উপর স্থিতিস্থাপক সীমার মধ্যে বারবার বল প্রয়োগ করার পর এবং সেই প্রযুক্ত বল অপসারণ করার সাথে সাথেই বস্তুটি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসে না, বরং কিছুটা শৈথিল্য প্রদর্শন করে। এই ঘটনাটাকে বলে হচ্ছে স্থিতিস্থাপকতা ক্লান্তি। স্থিতিস্থাপকতার ভিত্তিতে পদার্থ 3 প্রকার: 1 পূর্ণ দৃঢ় বস্তু, 2 হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা ইলাস্টিক বডি, 3 হচ্ছে অস্থিতিস্থাপক বস্তু বা নমনীয় বস্তু বা প্লাস্টিক বডি। প্রথমে আমি আলোচনা করব পূর্ণ দৃঢ় বস্তু। বাইরে থেকে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর বিকৃতি না হয় তাহলে সেই বস্তুকে বা সেই টাইপের বস্তুকে আমি বলবো হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। যেমন ইট পাথর, ইট পাথরের উপর বাইরে থেকে বল প্রয়োগ করার ফলে ইট পাথরের কোনো বিকৃতি ঘটে না। তারপর হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা ইলাস্টিক বডি। বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ওই বস্তু বিকৃতি হয় এবং বল অপসারণ করলে বস্তুটি পুরোপুরি আগের অবস্থায় ফিরে আসে। তাহলে যে বস্তুগুলো সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেই বস্তুগুলো হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। যেমন হচ্ছে রাবার, কেননা রাবারের উপর বল প্রয়োগ করলে রাবারটি প্রসারিত হয় এবং প্রযুক্ত বল অপসারণ করলে রাবারটি সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসে। বাস্তবে কোনো বস্তুই পূর্ণ দৃঢ় বস্তু না এবং কোনো বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক বস্তু না। কেননা এই ইট পাথরের উপর যদি অধিক পরিমাণ বল প্রয়োগ করা হয় তাহলে ইট পাথর একসময় তার ভেঙে চুরমার হয়ে যায়, আর ইট পাথর ভেঙে যাওয়ার আগে অবশ্যই তার বিকৃতি ঘটে। তাহলে ইটকে আমরা বলবো হচ্ছে দৃঢ় বস্তু। আর রাবার, রাবারকেও বল প্রয়োগ করে বল অপসারণ করে ছেড়ে দেওয়া হলে রাবারটি ঠিক সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসে, কিন্তু সূক্ষ্মভাবে পর্যালোচনা করলে কিছু ত্রুটি থাকে। অর্থাৎ রাবারও হচ্ছে স্থিতিস্থাপক বস্তু। অস্থিতিস্থাপক বস্তু বা নমনীয় বস্তু কাদেরকে বলবো? বল প্রয়োগ করার ফলে
যে বস্তুর বিকৃতি অবস্থা প্রাপ্ত হয় এবং বল অপসারণ করার পর ওই বস্তুর বিকৃতি অবস্থা পুরোপুরি বজায় থাকে, ওই টাইপের বস্তুকে আমরা বলবো স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক বস্তু বা নমনীয় বস্তু বা প্লাস্টিক বডি। যেমন চুইংগাম, চুইংগামকে আমরা যদি টেনে বড় করি এবং সেই টান বলটা যদি ছেড়ে দিই, তাহলে চুইংগামটা কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসে না, অর্থাৎ চুইংগামের বিকৃতি অবস্থা পুরোপুরি বজায় থাকে। তারপরে আমরা বলতে পারি বার্থডে কেক, বার্থডে কেকের উপর চাপ দিয়ে যদি কেকটাকে নষ্ট করে ফেলা হয়, সেই চাপ বা বল যদি অপসারণ করা হয়, তাহলে কেকটা আর আগের অবস্থায় ফিরে আসে না, অর্থাৎ কেকটা যে নষ্ট হয়ে গেল বিকৃত অবস্থা পুরোপুরি বজায় থাকে। বিকৃতি বা স্ট্রেন বলতে কি বুঝি? বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে ওই বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন হয় তাকেই বলে হচ্ছে বিকৃতি। এই বিকৃতি তিনভাবে ঘটতে পারে: দৈর্ঘ্যে, আকারে এবং আয়তনে। যেমন মনে করি কোনো একটি বস্তুর আদি মাত্রা এ, বল প্রয়োগের ফলে তার মাত্রা হলো বি, তাহলে মাত্রার পরিবর্তন হবে বি এবং এ ডিফারেন্স, অর্থাৎ বি ডিফারেন্স এ। তাহলে বিকৃতি বলতে যেহেতু আমরা বুঝি কোনো একটি বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন, তাহলে আদি মাত্রা দিয়ে ভাগ করতে হবে, তাহলে বি ডিফারেন্স এ বাই এ, এটাই হচ্ছে বিকৃতি। বিকৃতি তিন প্রকার, এক হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি এবং আকার বিকৃতি। প্রথমে আমরা দৈর্ঘ্য বিকৃতি নিয়ে আলোচনা করব। তাহলে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে বল প্রয়োগের ফলে কোনো একটি বস্তু যদি দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তনকে দৈর্ঘ্য বিকৃতি বলে। যেমন এখানে একটি তার আছে, সিলিন্ডার আকৃতির তার, এই তারের আদি দৈর্ঘ্য, এই তারের এইটা হচ্ছে আদি দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এখন এই তারের উপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়, মোট দৈর্ঘ্য হয় 11 মিটার। তাহলে এই ক্ষেত্রে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের পরিবর্তন কত হলো? 11 মাইনাস 10, অর্থাৎ 1 মিটার। তাহলে এই ক্ষেত্রে বিকৃতি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বা দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। আমরা দৈর্ঘ্য বৃদ্ধিকে স্মল লেটারে এল দ্বারা প্রকাশ করব আর আদি দৈর্ঘ্যকে ক্যাপিটাল এল দ্বারা প্রকাশ করব, অর্থাৎ দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। তাহলে এই তারের ক্ষেত্রে দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে, আমরা যদি বের করি তাহলে এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 1 মিটার আর আদি দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, অর্থাৎ 0.1 মিটার মিটার কাটা। তারপরে হচ্ছে আয়তন বিকৃতি। বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন ঘটে, তাহলে একক আয়তনের পরিবর্তনকে আয়তন বিকৃতি বলে। যেমন এখানে একটি গোলক আছে, এই গোলকের আদি আয়তন ধরো বি ইকুয়াল টু হচ্ছে 10 মিটার কিউব। তাহলে চার দিক থেকে সমভাবে চাপ বা বল প্রয়োগ করার ফলে এই গোলকটি তার শেপ হ্রাস পেয়ে গোলকের আয়তন হলো হচ্ছে 9 মিটার কিউব। তাহলে গোলকের আয়তন হ্রাস পেল কত? আয়তন হ্রাস পেল হচ্ছে 10 মাইনাস 9, অর্থাৎ হচ্ছে 1 মিটার কিউব। আর আদি আয়তন কত ছিল? 10 মিটার কিউব। তাহলে আয়তন বিকৃতিকে দৈর্ঘ্য বিকৃতির মতো আমরা পরিমাপ করতে পারি। আয়তন বিকৃতি হচ্ছে আয়তন হ্রাস, আয়তন হ্রাসকে আমরা স্মল লেটার বি আর আদি আয়তনকে ক্যাপিটাল লেটার বি। তাহলে এই গোলকের ক্ষেত্রে আয়তন বিকৃতি কত? আয়তন বিকৃতি হচ্ছে আয়তন হ্রাসের পরিমাণ কত? 1 মিটার কিউব। তাহলে 1 মিটার কিউব, আর তার আদি আয়তন কত? আদি আয়তন হচ্ছে 10 মিটার কিউব। তাহলে মিটার কিউব কাটা, অর্থাৎ 1/10, অর্থাৎ এখানে 0/10, 0.1। তাহলে লক্ষ্য করো আমরা বিকৃতিতে লিখেছিলাম বি ডিফারেন্স এ। বি ডিফারেন্স এ লেখার অর্থই হচ্ছে যে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর বৃদ্ধিও করতে পারে আবার হ্রাসও করতে পারে। যদি বৃদ্ধি ঘটে তাহলে শেষ মাত্রা মাইনাস আদি মাত্রা, আর যদি হ্রাস ঘটে তাহলে আদি মাত্রা মাইনাস শেষ মাত্রা। তারপর হচ্ছে আকার বিকৃতি। বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না হয়ে আকারের পরিবর্তন হয়, তাহলে সেই বিকৃতিটা হচ্ছে আকার বিকৃতি। আকার বিকৃতি যেমন মনে করো তোমার পড়ার যে বইটি আছে তার শেপটা হচ্ছে অনেকটা এ বি সি ডি আয়তাকার ক্ষেত্র। এখন আমি এই বইয়ের উপরে মলাট বরাবর যদি এফ বল প্রয়োগ করি, তাহলে বইটির শেপ চেঞ্জ হয়ে এ প্রাইম বি প্রাইম সি ডি অর্থাৎ সামান্তরিকে পরিণত হয়। তাহলে এখানে যে পরিবর্তনটা হলো,
সেই পরিবর্তনকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি এবং থিটা কোণের মান খুব ছোট, এই জন্য আমরা ট্যান থিটা দ্বারা লিখতে পারি। ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে এ প্রাইম আর ভূমি হচ্ছে এ ডি। তারপর হচ্ছে বিকৃতি কি রাশি? বিকৃতি হচ্ছে স্কেলার রাশি। তাহলে বিকৃতি হচ্ছে স্কেলার রাশি আর বিকৃতির একক, বিকৃতি যেহেতু একই জাতীয় দুটি রাশির অনুপাত সেহেতু ওর কোনো একক নেই এবং মাত্রা সমীকরণও নেই। পীড়ন বা স্ট্রেস বলতে কি বোঝায়? পীড়ন অনেকটা চাপের মতো, চাপ যেমন হচ্ছে বল বাই ক্ষেত্রফল, পীড়নও তাই বল বাই ক্ষেত্রফল। তাহলে পীড়নের সংজ্ঞাটা হচ্ছে কোনো বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগের ফলে সেই বস্তুর আকার কিংবা দৈর্ঘ্যের কিংবা আয়তনের পরিবর্তন ঘটলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর একটি বাধা দানকারী বলের সৃষ্টি হয়। কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বাধা দানকারী বলের মানকে পীড়ন বলে। এখন এখানে একটি তার আছে, এই তারের উপর যদি আমরা 500 নিউটন বল প্রয়োগ করে তার থেকে টানি তাহলে এখানে 500 নিউটন বল বাধাদানকারী বল সৃষ্টি হবে। আবার তারটিকে যদি স্থিতির সীমার মধ্যে আমি 1000 নিউটন বলে টানি তাহলে বাধাদানকারী বলও হবে 1000 নিউটন। অর্থাৎ এই তারের উপর প্রযুক্ত বল যদি 500 নিউটন হয়, বাধাদানকারী বলের মান 500 নিউটন। তারের উপর প্রযুক্ত যদি 1000 নিউটন হয়, বাধাদানকারী বলের মানও হবে 1000 নিউটন। সুতরাং আমরা বলতে পারি এই তারের উপর প্রযুক্ত বল এবং বাধাদানকারী বল দুটা বলের মান পরস্পর সমান। সেহেতু আমরা বাধাদানকারী বলকে প্রযুক্ত বল দ্বারা পরিমাপ করতে পারি। তাহলে পীড়নের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, কোনো একটি বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকেই পীড়ন বলে। পীড়ন বিকৃতির মতো 3 প্রকার: দৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন এবং আকার বা ব্যবর্তন বা মুচল পীড়ন। দৈর্ঘ্য পীড়ন, দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে কোনো একটি বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকেই হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বলে। যেমন এই তারের ক্ষেত্রে, এই তারের যদি দৈর্ঘ্য বিকৃতি ঘটাতে চাই তাহলে তারের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাই হচ্ছে দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য পীড়ন হচ্ছে F/A। তাহলে এখানে F হচ্ছে কি পরিমাণ বল আমি তারের উপর প্রযুক্ত হলো, আর A হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো তারটা হচ্ছে সিলিন্ডার আকৃতির। তাহলে তারের কোন ক্ষেত্রফলের উপর বলটা প্রযুক্ত হলো? এখানে তারটা যেহেতু সিলিন্ডার আকৃতির তাহলে তারটার প্রস্থচ্ছেদ হচ্ছে অনেকটা বৃত্তাকার। তাহলে বৃত্তাকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা এই সমান কি জানি, পাই আর স্কয়ার। তাহলে আমরা লিখতে পারবো F/πr²। আয়তন পীড়ন, আয়তন পীড়ন হচ্ছে আয়তন বিকৃতি ঘটাতে কোনো একটি বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাই হচ্ছে আয়তন পীড়ন। যেমন এখানে একটি গোলক আছে, এই গোলককে যদি আমি চারদিক থেকে বল প্রয়োগ করি তাহলে গোলকটির বিকৃতি ঘটবে। অর্থাৎ এই বিকৃতি ঘটাতে আমি প্রতি একক ক্ষেত্রফলে কি পরিমাণ বল দিলাম সেটাই হচ্ছে আয়তন পীড়ন। আয়তন পীড়ন হচ্ছে এখানে F/A। তাহলে এখানে এই ক্ষেত্রফলটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা অনেককেই ভুলটা করি। এখানে যে গোলকের ক্ষেত্রে কোন ক্ষেত্রফলের উপর বলটা প্রযুক্ত হলো, তারের ক্ষেত্রে যেমন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর বলটা প্রযুক্ত হয়েছিল, আর গোলকের ক্ষেত্রে গোলকের পৃষ্ঠ বরাবর বলটা প্রযুক্ত হচ্ছে। আর আমরা সবাই জানি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। অর্থাৎ এখানে বলতে পারবো F/4πr²। 3 হচ্ছে আকার বা ব্যবর্তন বা মুচল পীড়ন। এই আকার পীড়ন বলতে কি বুঝি? কোনো একটি বস্তুর ব্যবর্তন বিকৃতি ঘটাতে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাই হচ্ছে আকার বা ব্যবর্তন বা মুচল পীড়ন। মুচল পীড়নকে আমরা বলতে পারি বল বাই ক্ষেত্রফল F/A। তারপর হচ্ছে পীড়ন কি রাশি? পীড়ন চাপ যেমন স্কেলার রাশি, পীড়ন হচ্ছে স্কেলার রাশি। আর পীড়নের একক কি? পীড়নের একক আমরা এই সমীকরণতে লিখতে পারবো বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক কি? বলের একক হচ্ছে বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কয়ার। অর্থাৎ আমরা লিখতে পারবো নিউটন পার মিটার স্কয়ার, অথবা আরেকটা একক হচ্ছে প্যাসকেল। তাহলে পীড়নের একক হচ্ছে প্যাসকেল এবং নিউটন পার মিটার স্কয়ার। মাত্রা সমীকরণ, মাত্রা সমীকরণ আমরা এখান থেকে লিখতে পারবো বলের মাত্রা সমীকরণ এবং ক্ষেত্রফলের মাত্রা সমীকরণ। বলের মাত্রা সমীকরণ আমরা জানি বল হচ্ছে বল ইনটু ত্বরণ। তাহলে বল mLT ইনভার্স 2 আর ক্ষেত্রফল হচ্ছে L²। তাহলে mL ইনভার্স T ইনভার্স 2, এটাই হচ্ছে পীড়নের মাত্রা সমীকরণ।
হুকের সূত্র হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক 1678 খ্রিস্টাব্দে একটি পরীক্ষার সাহায্যে দেখান যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর উপর প্রযুক্ত পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর যত বেশি বল প্রযুক্ত হবে ওই বস্তুর বৃদ্ধি বা বিকৃতি তত বেশি হবে। তাহলে আমরা বলতে পারি পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক, বা পীড়ন ইকুয়াল টু ধ্রুবক ইন্টু বিকৃতি, বা পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। এই ধ্রুবককে পদার্থের উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। এই স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা বেড়ে গেলে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান হ্রাস পায়। স্থিতিস্থাপক গুণাঙ্ক পীড়ন এবং বিকৃতির মতোই 3 প্রকার। এক হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ককে প্রকাশ করা হয় ওয়াই দ্বারা। ইয়ং গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে সংজ্ঞাটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর দৈর্ঘ্য পীড়ন এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে ওই বস্তুর উপাদানের ইয়ঙ্কের গুণাঙ্ক বলে। তাহলে ইয়ঙ্কের গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন হচ্ছে এফ বাই এ, আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এফ বাই এ আর নিচে হচ্ছে স্মল এল, উপরে হচ্ছে ক্যাপিটাল এল। পরিচয়গুলো দেওয়া দরকার। এফটা হচ্ছে এই কোনো বস্তুর উপর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হলো সেটা হচ্ছে এফ। আর এলটা কি ওই বস্তুর আদি দৈর্ঘ্য। এটা কি ওই বস্তুর কতটুকু কোন ক্ষেত্রফলের উপর লম্বভাবে বলটা প্রযুক্ত হলো। আর স্মল এল হচ্ছে তার দৈর্ঘ্য বৃত্তি। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যদি a ইকুয়াল টু 1 হয়, a ইকুয়াল টু 1 হয় এবং স্মল এল এবং ক্যাপিটাল এল যদি সমান হয় তাহলে আমরা এল এবং এল কাটতে পারি। তাহলে আমাদের কি হয়, y ইজ ইকুয়াল টু হচ্ছে f। তাহলে ইয়ং গুণাঙ্কের সংখ্যাটা আমরা এভাবে বলতে পারি যে কোনো তারের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তারের উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তারটি দৈর্ঘ্য বৃদ্ধি তার আদি দৈর্ঘ্যের সমান হয়, তাই হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তারপরে হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ককে প্রকাশ করে হচ্ছে বি দ্বারা। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে আয়তন গুণাঙ্ক বলে। তাহলে আয়তন গুণাঙ্ক হচ্ছে আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতির অনুপাত। আয়তন পীড়নকে আমরা এফ বাই এ দ্বারা প্রকাশ করি এবং আয়তন বি কে আমরা স্মল বি বাই ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করি। তাহলে ক্যালকুলেশন করলে এফ বাই এ নিচে স্মল বি, উপরে হচ্ছে ক্যাপিটাল বি। তাহলে আবার আমরা সবাই জানি এফ বাই এ মানে হচ্ছে প্রেসার বা চাপ। তাহলে চাপ ইকুয়াল টু হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে এফ বাই এ কে আমরা পি লিখতে পারি। আর ক্যাপিটাল বি হচ্ছে আদি আয়তন, স্মল বি হচ্ছে আয়তন হ্রাস। তারপর হচ্ছে ব্যবর্তন বা কৃন্তন বা মোচড় গুণাঙ্ক, যাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে সংজ্ঞাটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর ব্যবর্তন পীড়ন এবং ব্যবর্তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাকে কৃন্তন বা ব্যবর্তন বা মোচড় গুণাঙ্ক বলে। তাহলে মোচড় গুণাঙ্ক হচ্ছে ব্যবর্তন পীড়ন বা ব্যবর্তন বিকৃতি। ব্যবর্তন পীড়ন হচ্ছে এফ বাই এ আর ব্যবর্তন বিকৃতি হচ্ছে থিটা। তাহলে একে এফ বাই এ নিচে থিটা। স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। স্থিতিস্থাপক গুণাঙ্ক যেহেতু পীড়ন বাই বিকৃতির অনুপাত, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হবে পীড়নের একক বাই বিকৃতির একক। আমরা সবাই জানি বিকৃতির কোনো একক নেই, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক হবে পীড়নের একক। আর পীড়নের একক আমরা জানি নিউটন পার মিটার স্কয়ার অথবা পেস্কেল। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কগুলোর অর্থাৎ ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, ব্যবর্তন গুণাঙ্ক প্রত্যেকটির একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার অথবা পেস্কেল। আর এই ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্কের মাত্রা সমীকরণ হবে পীড়নের মাত্রা সমীকরণ। আমরা সবাই জানি পীড়নের মাত্রা সমীকরণ হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। আজকে ক্লাসটি মূলত থিওরির উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। নেক্সট ক্লাসে আমরা এই থিওরির উপর ভিত্তি করে কি কি ম্যাথ পরীক্ষা হলে আসতে পারে, ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করতে পারবো, এবং এই ম্যাথগুলো আমরা ইকুয়েশনটা জানি কিন্তু ম্যাথগুলো ধরতে পারি না, আমরা সেই ম্যাথগুলো নিয়েই নেক্সট ক্লাসে তোমাদের সামনে হাজির হচ্ছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।